তো আমি বলতে পারি না। আমার ছেলে খুব কষ্ট করে, আমি কেন যেতে দিলাম, কেন আটকাইতে পারলাম না। হইতে পারে না যে মা আমার সন্তানটা দেখতে গেছে, এই লিগে আমার পোলার এরকম শেষ করে অনেক অপদার্থ। আমার ছেলেকে নিয়ে যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, এত গোলাগুলি, আমি তো বুঝতেও পারিনি যে আমার ছেলে আর রিটার্ন আসবে না। আমি এই সম্মান কোনোদিন চাইনি, আমি আমার ছেলেকে চাইছি। ছোটবেলা থেকে ও প্রচুর বই পড়তো। আমি ওকে, ও যাতে বকে না যায়, অন্য পথে না যায়, এই জন্য আমি ওকে প্রচুর গল্পের বই কিনে দিতাম। আর ও বেশ একটু বড় হওয়া পর্যন্ত আমি ওকে গল্প শোনাতাম। তো ও বড় হয়ে মারা যাওয়ার আগে আগেও আমাকে নিয়ে কথা বলতো। তার আগেও বলতো, আম্মু তুমি তো আমাকে ছোটবেলায় ঠাকুরমা ঝুলি গল্প শোনাইছো, আমাকে অমুক গল্প শোনাইছো, তুমি আমার বোনটাকে তুমি শোনাওনি, মা তাহলে তুমি আমার মেয়েকে শোনাও না। আমি বললাম, বাবা এখন তো আমার সেই ধৈর্য নাই এই গল্প শোনা, এখন তুমি শোনাবা। না, তুমি শোনাবা। তুমি কেন আমাকে শোনাইছো, ওদেরকে কেন শোনাবা? কেন তুমি ওদের প্রতি বৈষম্য করবা? 7-8-এ উঠে ও কার জানি ক্যামেরা নিয়ে ওর বড় ভাইকে নিয়ে আমাকে বলছে, আম্মু তোমাকে একটু অভিনয় করা লাগবে। তো এইটা যে আবার ওই শর্ট ফিল্মে এটা দেখাবে এটা আমি জানতাম না। তো আমাকে ও নিয়ে গেল, সেই টাউন হলে গেলাম, দেখি যে আমাকে নিয়ে ও এই শর্ট ফিল্মটা করছে। তো তারপর থেকেই ওর সিনেমাটোগ্রাফি করার একটা প্রচন্ড নেশা। এরপর থেকেই ও দৃক পাঠশালায় ভর্তি হলো। 2 মেয়ের পরে একটা মাত্র ছেলে, সবাই অনেক খুশি। ফ্যামিলির পুরা ঘরের সবাই, বোনেরা, ওরা সবাই খুশি যে 2 বোনের পরে একটা মাত্র ভাই হয়েছে। অনেক আর কি, সবাই অনেক অনেক খুশি। আমার কথা ছাড়া একটু এদিক ওইদিক হইতো না। যখন এই 3-4 থেকে কিন্তু রাস্তায় তখন ব্যাট খেলা, বল খেলা সবকিছু নিয়ে যাইতেছে। বিকেল হইলে আমি তারা নিয়ে রাস্তায় আমি তার সাথে আমিও থাকতাম। আমি হয়তো এক পাশে কোথাও বসে থাকতাম, ও খেলতো। মানে যখন ওর স্কুলে তো প্রায় প্যারেন্টস ডাকলে আমি যাইতাম, তো আমি দেখতাম যে ওর থেকে ওর বন্ধুর দাঁড়িয়ে উঠে অনেক বড় বড় হয়ে গেছে ওরকম। তো আমি মাঝে মাঝে ওর দিকে তাকাই ওর বলতাম যে তোর মানে বন্ধুরা অমুক বন্ধু এই বা এগুলার দাঁড়িয়ে উঠে এরকম হয়ে গেছে। তো ও বলতো যে কি এখন আমি কি করবো, আমার উঠে না যে। মানে ওরে একা ছাড়িয়ে নেই, মানে ওরে একা নিজের কলেজের কাছ থেকে নিজের থেকে মানে ওরা ছাড়িয়ে নেই। ও বড় হয়েছে বা ওর পরে তো আর আমার কোনো বাচ্চা বা আর ছেলে মেয়ে নাই। মানে এই জন্য ওরে একদম মানে ওর সাথে মনে 18 মতো লাগে আসছিলাম। পড়াশোনা প্রথমত দেশে করছে 7 পর্যন্ত করছে। 7-এর বার্ষিক পরীক্ষা দিতে পারে না, এর আগে তো আয়া পড়ছে। আয়া পড়ার পরে এরপরে ঢাকাতে এত গার্মেন্টসে চাকরি করছে। এলসনে প্রথম করছে চাকরি, এরপরে গার্মেন্টসে ছোটো বয়স 12 বছর, মানে 11-12 এরকমই হইবে বয়স। তখন ওরে এলসনে কাজ করতে বলা, মানে আবার ওরে কইতে আছে যে সুমাইয়া তুমি লও, এনে টাকা কম, তো আমরা গার্মেন্টসে যাই। সুমাইয়ার মেয়ে, ওর প্রথমিতেই মেয়ে, ওর চিন্তা ভাবনা ছিল ওর মেয়েকে নিয়ে ও অনেক ভালো পর্যায়ে যাইবে। নিজে কষ্ট করলো, মেয়েটারে অনেক সুন্দর করবে, সুন্দর সাজাইবে, গুছাইবে, মানুষ করবে, পড়ালেখা করাইবে, সেরকম পর্যায়ে নিয়ে পৌঁছাইবে, ভালো একটা চাকরি করবে, ভালো পর্যায়ে নিয়ে দেবে। ওর সেই আশা ছিল, সেই আশা তো মুহূর্তের মধ্যে সব শেষ। দিন ইসলাম লেখাপড়া করাইতেছে। দিন ইসলাম আমার হওয়ার পরে 1.5 বছর বড় হইলে, 1.5 বছর বড় হওয়ার পরে দিন ইসলামরে দিয়ে দিলাম। গেলাম আমার কোন বাসা লইলাম, যাত্রা বেরতে গেছি। দোকান লে যায় ঝামেলা, ফুটে দোকানদারি করে যায় ঝামেলা। কাউন্সিলে রইলাম আবার 10-12 বছর। এনে দিন ইসলাম শুরুতে আর কি মাদ্রাসা ভর্তি করাইছিলাম।
হেনতে আবার পড়ার শেষ করিয়া হাফেজ কমপ্লিট করে আবার এনে হুনানিতে আইছি কুতুবখালী যে বড় মাদ্রাসা। এটাতে ওর আহনাফ থাকতো এবং আহনাফের ছোট ভাই আরবিন, ওরা 2 ভাই থাকতো। আহনাফ ওই সাইডটায় ঘুমাতো, আরবিন এই সাইডটায় ঘুমাতো। ও আহনাফকে অনেক ভয় পেত। শাসন করার সময় ও শাসনের মতো শাসন করতো, পড়ার সময় পড়াতো, আবার খেলার সময় ওকে নিয়ে খেলতো। তো সবসময় বলতো আম্মু একটা গিটার কিনে দাও, আম্মু একটা গিটার কিনে দাও। তো আমি বলছি আচ্ছা বাবা কিনে দিব করতে করতে আর কিনে দেওয়া হয়নি। ও যখন এসএসসি পরীক্ষা দেয় সবাই ওকে দোয়ার জন্য সালামি দেয়, সেই সালামির টাকা দিয়ে ওইটা কিনে। চাঁদ যখন উঠতো তখন আমাকে ডাইনা নিয়ে আসতো, আম্মু আসো আসো গান করি। ওইখানে বসে বসে চাঁদ দেখতো আর গান করতো। রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত ওইখানে বসে বসে গান করতো, গিটার বাজাতো। মনে পড়ে যে পরীক্ষা দিতে যখন যেত, এখন তো এবার থাকলে তো পরীক্ষা দিতে স্মৃতিগুলো মনে পড়ে গেলে তো আমার বলতো দোয়া করে ফু দিয়ে দাও। ফাইনালের সময় আমি বলছিলাম। তারপর আমার হাতে খেতে যেত, নিজের হাতে খাইতে যেতাম, দুপুরেও খাওয়াই দিতাম ভাবতাম। সায়েন্স ক্লাবের কাজ নিয়ে করছিল, ফেব্রুয়ারি থেকে হয়েছিল, এটা বিজ্ঞান মেলা হয়েছিল ওদের কলেজে। ও সায়েন্স ক্লাবের মেম্বার ছিল, ভাইস প্রেসিডেন্ট। বড় হয়ে যে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল, বিজ্ঞানী হবে। বাইরের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ইচ্ছা ছিল ইউকেতে যাবে, ইউকেতে যে বড় দেশে এসে কিছু করবে দেশের জন্য, বিজ্ঞানী হয়ে আর কি কিছু করবে। ছোট থেকেই বাইরে পড়াশোনা। ও যে কোনো কিছু খাইতে নিলে আম্মু তুমি খাইছো, শুক্তি বসে খাইছি। আমি বলতাম যে কি খাইছি। তো আজ আমার খাওয়া পাগলা ছেলেটা ও খুব খাওয়া, আমার হাতের খাওয়া নিয়ে খুব তার প্রশংসা, বাপের লগে এগুলো নিয়ে পর্যন্ত লাগে যাইতো ওকে মাঝে মাঝে। তো বলতো আমার আবার মাঝে মাঝে প্রশ্ন করতো আম্মু তুমি এত মজার মজার খাওয়া, আমার তোমার হাতের রান্না মানে এত মজা, কোত্থেকে আমি রান্না শিখছি, আমার আবার এগুলো জিজ্ঞেস করে। কালকেও সব বন্ধুরা গেছে পরীক্ষা দিতে। ওর অনেক শখ ছিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আমাকে বকা দিতাম, তুই যে পড়িস তুই কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবি, বলে দেখে নিও। আমি বলেছি আমি ব্যবসায়ীতে চান্স পাবো, আমি ব্যবসায়ীতে চান্স পাইছি না, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাবো। কিন্তু এক্ষুনি হাসিনার কারণে আমার বাচ্চাদের স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি আমাদের রোকেয়া হলের ভিতরে কিন্তু কাঁটানে গ্যাস ছড়া হয়েছে, আমরা এখন পর্যন্ত দেখছি। মানে এখন জুলাই মাসের অনেক কিছুই মানে আমাদের মানে এক্স্যাক্টলি ওই মানে হবু সেটা আমাদের এখন মানে ব্রেনে নেই, মানে মনে নেই আমাদের। মানে আমরা এমনিতেই ট্রমাটাইজড, মানে অনেক কিছুই আমাদের এখন মনে থাকে না। আম্মু কিছু মানে অনেক কিছু মনে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে লাস্ট
1 বছর আগে কি হয়েছে মানে সেটা মানে আম্মুকে আস্ক করলে মানে সেটা তার ব্রেনে খুব প্রেসার পড়ে। যেদিন ও যায় আন্দোলনে ওদিনও 2 ভাই এই রুমে কতক্ষণ খেলা করার পরে ওই রুমে গিয়ে খেলতেছিল মোবাইলে। বিকাল হয়ে যাচ্ছে তাও আহনাফ আসে না। পরে আবার ওকে ফোন দেই, ও ফোন ধরে বলে কি আম্মু আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি ফুপির বাসা থেকে তাড়াতাড়ি বাসায় চলে এসো। আসার পরে এখানে বসে এরকম পা লম্বা করে ফ্রিজ থেকে বরফ এনে পায়ে ডলতেছে। পরের দিন সকালবেলা যখন আমি ওর পা দেখি, ঘুম থেকে যখন ঘুমাইছিল পাটা এভাবে লম্বা ছিল, তো পায়ে দেখি যে ওর পায়ের মধ্যে একটা গর্ত আর পাটা ফুলে নীলা হয়ে গেছে। তা আমি ওকে বললাম কিরে তোর পায়ে কিভাবে ব্যথা পেলি, মানে এত ইজি ভাবে হাসতে হাসতে বলতেছে আরে আম্মু কিছু না, একটু রাবার বুলেট খাইছি। আমি তো তখন বুঝি নাই যে রাবার বুলেটটা কি। ওই দিন সারাদিন ও সামনের ডাইনিং রুমে ছিল, মাদুল বিছায় নিচে এই রুমে ওই পাশের রুমে এই পাশের রুমে দোনো রুমে রোদ পরে গরম প্রচুর, সে সময় জানলায় পর্দা ছিল না। তো গরমের ঋতুতে ওর বাচ্চা নিয়ে ওই সামনের ডাইনিং রুমে নিচে ফ্লোরে মাদুল বিছাইয়া ওখানে সারাদিন শোয়া ছিল। তো আমার বড় মেয়ে আইসে 1টার দিকে, ও আইয়া ও আবার পিঠা বানায় নিয়ে আইসে, ওইয়া সবাই বাগাবাগি করিয়া খাইছে, অনেক দুষ্টামি করছে। ও হেলিকপ্টার আয় যায়, ও গ্লাস দিয়ে দেখা যায়, ওরই অনেক ওই দেখে। বাসা থেকে তো আপনার সকাল থেকে তো দোকানে ছিল, 12:30টায় আসলো বিড়ালের কলেজে নিয়ে, 12:30টায় আইসা নিজে গোসল করলো, গোসল করে নামাজে গেল, নামাজ পড়ে আসি আমি ভাত খাওয়ার জন্য তার প্লেটটা টেনে দিলাম, তো ভাত খেয়ে নে, আম্মু তুমি খাবা না? আমি বললাম যে কি আমি নামাজ পড়ি নাই, আম্মু নামাজ পড়ি নি, আম্মু খামো তুমি খাই, তুমি দোকানে যাও, দোকানে যাই তুমি দোকানটা খুলতে যাও। আবার এত ঝামেলা চলতেছে, এত ইয়ে চলতেছে জানলে তো দোকান দেবে, বাস ওই উপরে থাকতে আর তারা যাতে দিনে না ধরে রাখতাম, তারা বুঝতে পারি না আসলে। 10ই জুলাই প্রিয় ঢাকায় আসে। তো ও আসলে একটা জবে জয়েন করবে দেখেই চলে এসছে। তো আমি আসলে ওকে একটু জোর করেই পাঠালাম যে বাবা দিয়ে প্রস্তুতি নাও, 15 তারিখে ঢাকা ভার্সিটি যখন ওই যে ব্যারিকেডটা ভেঙে সবাই ছাত্ররা ব্যারিকেড ভেঙে যখন চলে আসছিল, তখন ওখানে দেখি প্রিয় তার একটা স্ট্যান্ড ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে আর ভিডিও করছে। 2:30-3টার দিকে ও আমার মেয়ে ফোন দেয়, ওর বোন ফোন দেয়। তো আমার মেয়ে বলল ভাইয়া তুমি মাথায় হেলমেট দিয়ে থাকবে, যাবে না, খুব অবস্থা খারাপ। বলে আমি ভালো থাকবো রে, তোরা সবাই ভালো থাকবি। আচ্ছা আম্মুকে এখন দিস না, পরে দিস, আমি রাতে আম্মুকে সুখবর দিবি। তখন আমি ভাবলাম, আমি শুনলাম কথাটা যে ও আমাকে কি সুখবর দিবে, হয়তো চাকরিতে জয়েন করবে। আমার বোলাই গেছে দেখতে, আমার বোলাই সকালে আমার লগে খাইলো টাইলো, আমি আমাকে ঘরে আরো মেয়ে মানাইছে, ওরা খাইলো তাইলো এক লগে। এরপর আমার বোলাই 10টা বাজে করতে বেরিয়েছে। আমার বোলার আমি বারবার মানা করছি করতে বেরিস না কাম্মু, আমি মামা গোবার সাথে আই, মামা গোবার সাথে আই কই আমার বোলাই বাইরেছে। তাই ওই আমার বোলারে যে ডাক দিয়েছে নিছে 3-4 জন, আমি আর কই পারতাম না বাবা, আমি জানি না, আমি তো বাসায়। এরপর আমার পোলাপানের লাগে গেছে দেখতে, পোলাপানের লাগে দেখতে গেছে। আমার পোলাই দেখতে যাওয়ার পরে আমার পোলা যাওয়ার সময় জিজ্ঞেস করছিলাম কখন আসবো, তার কিছু বলেনি। ওই দিন বেশি কথা বললো না যাওয়ার সময়, সবসময় তো দোয়া পরে ফু দিয়ে দিতে বলে, ওই দিন আর বললো না।
আমার সাথে আহনাফের লাস্ট কথা হয় 4:48-এ। এটাই আমার সাথে ওর লাস্ট কথা বলা। আমি ওকে বলি বাবা বাসায় চলে আসো, তো আমাকে বলে হ্যাঁ আম্মু আমি আসতেছি, আমি এসে কোচিং যাব। তাই আমি বললাম 6টার দিকে তো কারফিউ দিয়ে দিবে, তুমি এক্ষুনি বাসায় আসো, আর তোমার ওখানে আর থাকা লাগবে না। বলে হ্যাঁ 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 ফোন রাখো বলে ফোনটা কেটে দিল। এরপরে আমি আধা ঘন্টা এরকম হবে আমি ওকে ফোন দিয়েছি, ফোন আর ধরে না। ফোন দেই ওর বাবাকে যে আহনাফ তো 10 নাম্বার গেছে, তো আহনাফ তো এখন ফোন ধরতেছে না। তোর বাবা ফোন দেয়, ওর বড় মামা ফোন দেয়, ওর মানে আমাদের ফ্যামিলির সবাই ওকে ফোন দেয়, কেউ কারোর ফোন ধরে না। তখন তো আমি বোরকাটা গায়ে দিয়ে দৌড়ে যাইতেছি রাস্তায়, না আমার সাথে সাথে দেখলাম পুরো রাস্তায় মানুষ আর মানুষ, ছেলে মেয়ে, ছেলেরা ওনাদের দিকে মানে সবাই আছে রাস্তায়। দৌড়াইতে আমি দোকানের সামনে গেলাম, দোকানের সামনে যাই দেখি দোকানটার ভিতরে লাইট জ্বলে, ফ্যান জ্বলে, এলোমেলো। ও চলে গেছে। আমি ভাবছি হয়তো কোনো দিক থেকে হয়তো দেখতেছে, আমি আরো এইদিকে ওইদিকে তাকাইতেছি যে ও কোথায় আছে, মানে দেখতেছি। আমি আরো পরিচিত কাউরে জিজ্ঞেস করতেছি যে আমার ছেলেরা দেখছেন কিনা। এর থেকে আরেকটু সামনে গেছি, এর গুলির শব্দে, গুলি আর টিয়ারশেলের শব্দে সবাই দেখেছি যে যার মতো বাসা বাড়ির ভিতরে ঢুকে দৌড়ে চলে যাচ্ছে। আমি একবারে ভিতরে দৌড়ে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার সাথে সাথে চোখে মুখে দেখলাম যে একটু মানে চোখ মুখ জ্বলতেছে, একটু ইয়ে লাগতেছে। আমার ছেলে ছবি তুলছিল এই জায়গাটাতে, ছবি তুলে এই জায়গাটাতে দৌড়াচ্ছিল। ঠিক এই জায়গাটাতে নিউ মার্কেট থানার যে পুলিশরা ছিল তারা এই পাশে অবস্থান নিয়েছিল। ওই ল্যাবেডের ফোনায় 35 থেকে 40 জন এপিবিএল। যাত্রাবাড়ির এই সিনপার তো দেখলে মানুষ ঘুরিয়ে ঘুরিয়ে হনো পরে। তাই বলে আল্লাহ এই আস্তে আস্তে যাইতে এই গোলের ভিতরে যে গেছে তো বুঝতে না যে গোলের ভিতরে আমি যাই মুখ, আর আমার ভিতরে এরকম গুল্লি পরবো বলে তো আর যাইতো না। এইটারে চিল্লে কইতাছে তুই এনতে সর, সামিউল তুই এনতে সর, সামিউল তুই এনতে যা। হ্যাঁ কইছে আম্মু ভাইয়ারে হাতে এক গুল্লি পায়ে এক গুল্লি, দুই জায়গায় 2 গুল্লি দিছে। এরপর ভাইয়া লেংড়াইতে থানার দত্তন হইতে পাশে যাইতে আছে মাছের আর ওদের দ্বারে। এরপর ভাইয়ার আবার এই রানের উপরে এই সাইডে গুল্লি করছে। এখন আর তো ভাইয়া আটতারে না, এখন ভাইয়া আটতারে না। এরপর আমার ভাইয়া এই মাছের ক্যান্টিনের ভিতরে পলাইতে যাইতে লাগছে, হেন তখন ভাইয়ার আরো 2 গুল্লি করছে, মোট 5টা গুল্লি করছে। একটা শরীরে যদি 5টা গুল্লি করে আর কোনো আবার সিটা গুল্লিও হারা গায় সিটা গুল্লিও আছে। এই মানুষটা আর তারবো, আর এই মানুষটা ফিরে আইবো কেমনে আইবো? ওর বাবাকে বলে আমি 10 নাম্বার যাব। তোর বাবা বলে যে এখন তো কারফিউ দিয়ে দিছে, এখন 10 নাম্বার গিয়ে কি করবে? আমি বলছি আমি তাও যাব। তো 2 নাম্বার যখন ক্রস করি তখন একটা আননোন নাম্বার দিয়ে ফোন আসে। ও হচ্ছে ওর বাবার মোবাইলে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আঙ্কেল আপনারা দ্রুত ইসলামী ব্যাংক হসপিটালে চলে যান, আহনাফ ওখানে আছে। পরে ওখানে কোনো জায়গায় আহনাফের নাম নাই। পরে এই পাশের একটা হসপিটালে আমরা খোঁজ করি, এদিকেও নাই। তো আমি আবার এখন তখনও চিন্তা করি কি রে, তো বাইর হইলো মাত্র কতক্ষণ হয়েছে, অন্য টাইমে তো হয়তো 10-15 মিনিট বা আরো বেশি হলে এত ব্যস্ত হই না, দৌড়ে এর ভিতরে নিজের ভিতরে অশান্তি। আর তখনই আমি আবার দেখতেছি আমি যে হাঁটি মনে আমার পাটা মানে মাটিতে লাগে না। আমি আরো কিরে এমন লাগে একা। আসলে তখন গুলিটা যে শব্দটা পাইছি টিয়ারশেলের মারার সাথে সাথে একটা গুলির সাউন্ড, পরপর 2টা, একটা মারার লগে লগে তো আমি দৌড়ে বাড়ির ভিতরে ফেরার পর আরেকটা। আসলে ওই গুলিটাই আসলে আমার ছেলের গায়ে পড়ছে। আমি এখনই বুঝতে
পুরো আমার ফাটাই মনে হয় কেমন জানি, মানে আমার পুরো শরীরটাই মানে একদিকে ঘুরতেছে। তখন ওই মুহূর্তে ওর আব্বুর ফোন পাইয়ে গেছে। ওর আব্বু তো আমার ছেলের ফোন দিতেছে, কোন এক ছেলে মানে ফোন দিয়ে বলছে, আঙ্কেল আপনার ছেলে নাই, আপনার বাসা ওরা দিতে যান। ওর আব্বু বলে যে কি তুমি এগুলো কি বলো? আমার ছেলের সাথে 2-3 মিনিট আগে 4 মিনিট ফোনের চেক করে দেখলো 4 মিনিট আগে আমার ছেলের সাথে কথা হয়েছে ওর আব্বুর সাথে। তো ওর আব্বু বলে যে কি আমার ছেলের সাথে আমার লোক কিছুক্ষণ আগে কথা হলো, কি আমার ছেলে নাই, তোমরা এগুলো কি বলো? হ্যাঁ আঙ্কেল নাই, আপনারা সারা দিতে যান। যে বৈষম্য বিরোধীর পেজ ছিল, ওই পেজে আহনাফের ছবিটা শেয়ার করে কে বা কারা, যে এই ভাইটা মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যদি কেউ চিনে থাকেন দ্রুত শেয়ার করেন। তো তখন তো ইন্টারনেট নাই, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো আমার সবার হাতে পায়ে ধরি যে কোথায়, ওর তো কোনো নাম ছিল না, কারণ ওর আইডি কার্ড ছিল না, ফোনটাও পাইনি আমরা। তো ওইখানে একটা লোক ছিল, ওই লোকটা ওনার বাসা পাশেই ছিল, বাসার পাশে গিয়ে পরে ওয়াইফাই কানেক্ট করে হোয়াটসঅ্যাপে ছবিটা আমরা নিই। তো ওর বাবা তো মানে ছবিটা দেখে কাঁদতে কাঁদতে মানে অজ্ঞানের মতো হয়ে আসে। আমি ওর বাবাকে দেখে আমার আর জ্ঞান থাকে না, আমি ছবিটা দেখিও না, আমি ওখানেই পড়ে যাই। আমাকে কিভাবে উঠায় কোথায় নিয়ে গেছে আমি জানি না। যখন জ্ঞান আসে আমি দেখি যে আমি ওই হসপিটালের চেয়ারে বসে আছি। তো ওখান থেকে আমার ভাস্তি আবার ছবিটা নিয়ে অনেককে দেখায়। তো ওখানে যে ক্যান্টিন বয় যে আহনাফকে অ্যাম্বুলেন্সে তুলে দিছিল, ও হচ্ছে ও ছবিটা দেখে চিনতে পারে। তো বলতেছে যে হ্যাঁ এটা আপনারা দ্রুত সরাদ্দি চলে যান, কারণ ওই ভাইটা তো অজ্ঞাতনামা, হয়তো ওনার লাশটা গুম করে দিতে পারে। পরে আমরা সরাদ্দিতে যেয়ে ওকে ওখানেই পাই। ল্যাবের থেকে আমি যখন ফুটেজ পাই কোনো প্রমাণ পাচ্ছিলাম না, কারো কাছে কোনো আমি ভিডিও পাচ্ছিলাম না। এই ভিডিও ফুটেজ অনুযায়ী আমার ছেলে ঠিক এই জায়গায় ওপরে ছিল, এই জায়গায় অনেকেই ছিল, কিন্তু ওই ফাঁক দিয়ে আমার ছেলের মাথায় গুলিটা লাগলো ঠিক এই সাইডে, যে একটা ছোট্ট হয়ে ঢুকছে, এই পাশে সঙ্গে সঙ্গে মগজ বের হয়ে গেছে। ফুটেজে দেখলাম আমার ছেলে পড়ে গেল, সাথে সাথে রক্ত, 1-2টা ছিল ওর পা টেনে এত দূর নিয়ে আসছে, ঠিক এত দূরে নিয়ে আসছে। আনার পরে এত গোলাগুলি চলছিল দুপাশ থেকে, তখন ওরা রেখে পালিয়ে গেছে। এইখানে নিয়ে আসার পরে ওখান থেকে প্রচণ্ড গোলাগুলি, এই 15-20টা ছেলে মাথা নিচু করে সবাই পালিয়ে গেছে। পরবর্তীতে যখন তারা দেখে যে কিছুটা ফাঁকা অনেক পরে, তখন তারা আবার ছুটে আসছে, আবার এখান থেকে আমার ছেলেকে তারা ধরাধরি করে ল্যাব এইডের গেট পর্যন্ত নিয়ে গেছে। তো এরপরে ও আসরের টাইমে আমি এবার উঠছি, উঠকে আমি সামনে আইসি, আইয়া আমি ব্যালকনিতে ঢুকছি, ও আবার এই রুমে আইসে, আইয়া ওর বাচ্চারে নিয়ে এই খাড়ে, সূর্য যখন হয়ে গেছে তখন এই খাড়ে আনিয়া বাচ্চারে ঘুম পাড়াইছে। তখন ও ইন্ডিয়া যাও, ওই দিক দিয়ে যায় আর কয় কি সবাই দেখে, আমি একটু দেখি, তা আমি আর ওর দিকে তাকাই নাই, অমনি ইসায় রয়েছি। হেলিকপ্টারটা ওই দিক থেকে, হেলিকপ্টারটা ওইদিকে, এদিকে থেকে ওদিকে গেছে, ওদিকে হেলিকপ্টারটা ছিল, আমি ওর পাশে ছিলাম আর ও আমার ডাইন পাশে ছিল। এই দুইটা রডে ওর গ্রিল সিধা হইয়া ওর মাথায় গুলি লাগছে, যেরকম ইটের কণা মারলে যেরকম একটা ঢিলার শব্দটা আমার পাশে পড়ে, ওরকম আমি শব্দটা লাগছে পাইছি। পাইয়া আমি চারিদিকে চাই এই পরে সামনে দেই যে আমার সামনে কোনে ও এরকম বাজে ঢলকিয়া ফুলকিয়া যাইতেছে। তখন আমি মনে করছি যে ও বুঝি আতঙ্ক হয়ে গেছে। তখনই আমি ওরে হাত দিয়ে দৌড়ছি, দৌড়িয়ে আর আমি ওরে রাখতে পারিনি। নানা হনে আমি ওরে এই তেরসা করিয়া শোয়াইছি, ও লম্বা মানুষ, ওরে আমি তেরসা করিয়া শোয়াইছি।
তখন আমার আরো কান্না বাড়িয়ে গেছে, আমি জোরে সিকেট দিয়ে উঠছি আর তুমি কইছি তোরা কেরকম নিয়ে আসস রে, ওরে বুঝি মাথায় গুলি লাগছে, শিগগির আমার সামনে আয়। কইছি আর আমার ছেলেরা এই রুমে এদিকে আসছিল, ওরা দৌড়ে গেছে, যাইয়া দেয় যে ওই অবস্থা আমি হাত দিয়ে চাপ দিয়ে ধরছি, আমার হাতের ফাঁক দিয়ে সরছে, আর এই নাক দিয়ে সরছে। যখন এই নাক দিয়ে সরছে আমি আর দুনিয়াতে নাই। আমার মায়ের কাছে একবারও কইতে পারে নাই যে মা আমার সন্তানটা দেখিয়ে রাখেন, আমি এই কিছু কথাই জানতে পারি নাই। যাওয়ার পরে যে ফোন আসছে, বাবা ফোন দিল, গুলি যখন লাগলো বন্ধুরা এত ফোন দিচ্ছে, বাসায় এসে চাবি টাবি রেখে গেল, যদি দরকার হয় তোমরা গাড়ি নিয়ে বেরোয়, তখন না শুনে গুলি লেগেছে ভাইয়া। মাঝখানে ফোন দেওয়া হয়েছিল, ধরে নাই, ফোন দিয়েছিলাম ভয়ঙ্কর। অনেকক্ষণ পর একটা জিপ গাড়ি আসলো ওদের, যে জিপ গাড়ির পিছনে সিট টিট থাকে না, আমার ছেলেকে ওরা ধরে যেভাবে একটা কুকুর বিড়ালকে দুলাইতে দুলাইতে ঠিক মেরে ফেলে দেয়, আমার বাচ্চাটাকে রুমে ফেলে দিয়েছে। আসলে কোনো মায়ের পক্ষে তো দেখা সম্ভব না। হসপিটালে যেমন নিচে নিয়ে ওরে যখন ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্টের করে কইছে ও নাই, ওরে নিয়ে যান। ও ঢাকা মেডিকেল নিলে অনেক ঝামেলা হইবে, রাস্তাঘাটে নিতে পারবেন না, পরিস্থিতি খারাপ, বাসায় তার তো নিয়ে যান। কইছে আর নিয়ে আসছি, ওর নতুন সার্টিফিকেট দেয়নি। ওর যে সময় ওই যে ইতনে আনছে হেনতনে আনছে, আর বলে এই মাথার এই সাইডটা বলে ওরা কয় যে অটোর যখনই খাইতে খাইতে এইটা বলে ছুটিয়ে গেছে, ছুটিয়ে বলে এই মজকটা ইন্দা সাদা সাদা বাইরে গেছে। আমার এই ছেলে বলে হাত দিয়ে চাপ দিয়ে ধরছে মাথাটা। ওরাও অনেক, আমার বড় মেজো ছেলে তো এখন তোর একা রুমে ঘুমাইতারে না, ও বলে ঘুমাইলেই দেয় সুমাইয়া ওর পাশে আয়, সুমাইয়া ওর সাথে কথা কয়, নাই আমার সাথে দিস হয়ে একা শুইতে পারে না। তো যখন 19 তারিখে মারা গেল, 20 তারিখে যখন ওকে নিতে আসলো, অনেক ফর্মালিটিস মেনটেন করতে করতে রাত 12টা, সেই রাত 12টার সময় ওর পা থেকে জুতাটা খোলা হলো। যে জুতার জন্য ওকে এত বকতাম, সেই জুতো 19-20 তারিখ রাতে পা থেকে খুলেছে। ওকে এত টানা হেঁচড়া করেছে, জুতো পায়েই ছিল। সেই জুতোটা যখন নিয়ে গেল, তখন জুতোটা দেখে বলেছিলাম, বাবা তুমি রাগ করে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেলে বাবা। মাটিতে নিচে গেট দিয়ে ঢুকছে আর এই ছাত্রলীগের বলা মানে 4-5 জন গেছে, যাইয়া ওনে মারি দিতে কে কইছে, কে অর্ডার দিছে, এটি নিয়ে ওগুলো অনেক ঝুলাঝুলি করতে আছে। ওরা পরে কইছে যে কইছে অর্ডার দিছে, হে মসজিদের সভাপতি, হে অর্ডার দিছে মারি দিতে, তো এই কথা কইছে, হেরা মানে না। এর মধ্যে 4-5 জন আসিল রোডের মধ্যে, হেলিকপ্টারটা আইসে গুলি করছে একজন কাইতে পড়িয়ে গেছে আর ওরা দিছে দৌড় দিছে, আর ওই ফাহে অনেক কোনো রহমসম ওরা মারি দিছে দিয়া। আমার বড় ছেলের যে সময় কবরে থুইছে, এই সময় কয় মা ওর এত রক্ত, মানুষ মৃত্যুর পরে বলে রক্ত খারিয়ে দিয়ে যায়, আমি যে কবরে থুইছি আমার এরই সব ভিজগে আছে রক্তে, ওর এত রক্ত পরে কা। 19 তারিখ 20 জুলাই আমার ছেলেরে হারাই ফেললে মারি, আমার কলেজে ফুটা করে আমার ছেলেটারে নিয়ে গেল। আমার ছেলেটার আর আমি সারা রাত দেখতে গেলাম না। এরপরে পুলিশে কি একটু অ্যাম্বুলেন্স থেকে বাইর কর, আমার ছেলেটারে একটু বাইর কর। ওরা দিয়ে এরা বললো যে কি তুমি এইভাবে এত পাগলের মতো করো না, এত চিল্লি করে না। আমি এটা ওইটা বলি কান্না করেছে। ওর আব্বু বলে যে কি এখন এইভাবে চিল্লিও না, এইভাবে এটা ওইটা বললো না। আর এটা ওইটা বললে এদিকে ওইদিকে কে কোন দিক থেকে কি করে, আবার ওরা এগুলো আবার পাতার মধ্যে এটা ঢুকে দিতেছে। আমি যে একটু ছেলে কাঁদতেছি, এটা ওইটা বলতেছি। এর আব্বু বলে যে কি ইয়ে করো না, অত পাগলের মতো করো না, এটা ওইটা বলে কান্না করো না, এমনি কান্না করো, এটা ওটা বললো না তুমি। এরপরে বললাম যে আমার ছেলেটার একটু অ্যাম্বুলেন্স থেকে বাইর কর, বাড়িতে আর করতেছে না। এরপরে বলে যে কি মামি
সারা রাত তো ফ্রিজে ছিল, ফ্রিজিং করা ছিল, বাইর করবো আপনার গিয়া মসজিদে নেওয়ার, আপনার ওইখানে নেওয়ার আধা ঘন্টা আগে তো বাইর করলো। তাও আমাদের সামনের বাসার গ্যারেজের ভিতরে। ছেলেটারা আর ঘরে আনে নাই, ছেলেটারা আর ঘরে আনে না, বইছে 3টে বাইরে। আমার ছেলেটা রাজ পর্যন্ত আর বাইরে আর ঘরে ফিরে নেই, আর বাই করে না। ওই দিনও সে আপনার থেকে ওই আরেকজনের বাসার গ্যারেজে রাখছে, ওই গ্যারেজ থেকে আমার ছেলেটারে বিদায় দিয়ে দিলাম। তখন ছেলেটারে ধরে দেখলাম, ছেলেটা পুরো শরীর ঠান্ডা, বড় বাবা ছেলেটা ওই সবসময় যে কোনো ছবিতে, যে কোনো ইয়েতে, যে কোনো ছবি উঠেতে আমার ছেলেটা ওই একটু দাঁত দেখাই দিয়ে, কোনো ছবিতে তার দাঁত দেখায় হাসার অভ্যাস ছিল। ওই দাঁত দেখাইয়া হাসুন না, ওই হাসে আমার ছেলে দুনিয়া থেকে গেল। বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন দেখা গেছে যে মা থেকে একটু দূরে থাকে। ওকে আমি ওইভাবে জড়ায় ধরতে পারি নাই। শেষ মুহূর্তে ওরে আমি একটু আদরও করতে পারি নাই। এখন মনে হয় আমি কেন যেতে দিলাম, কেন আটকাইতে পারলাম না। আমার মতো অপদার্থ মা আমি অনেক অপদার্থ মা। ওই দিন এত গোলাগুলি, আমি একটু বুঝতেও পারিনি যে আমার ছেলে আর রিটার্ন আসবে না। মায়ের কবরের দ্বারে নিছে, মায়ের কবরের দ্বারে নিয়ে তো আমি নিজে অজরে কান্না করছি। তোর মাইয়া তোর সামনে আইছে, নিজের মাইয়া তুই কেমনে, তুই কবরে তুই শুয়ে রইছিস, তুই নিজের সন্তান থুইয়া, তোর সন্তান তোর সামনে আইছে। এই ফুলাফানটা যে মারছে, আমার ফুলাফান, আমার সন্তানটা গেছে, আমার যেরম লাগতে আছে আরো মার বুকটা এরম জরা করে হালাইছে। আরো মার বুক রাত বইরা কোনো মায় ঘুমাইতে না। একটা সন্তান ছোটতে 1 মাসের বয়সের যদি এই ফুলাফানটা 22 বছর 23 বছর করে, এই সন্তানটার লিগে কত লাখ, কত কষ্ট, কত মেহনত হইছে মার। এটা কি কোনো মাইসে দিতে পারবো? এটা 5 লাখ 10 লাখ 20 লাখ 50 60 লাখ টাকা দিলে এটা পুরো নেইব? আমার সন্তানের বদলে সন্তান চাইলে দিব? ছেলে গেছে আর গেলাম সারাটা রাত ছেলে বার গাছের ওইখানে একা পড়েছিল। তাহলে স্বার্থপর আমি, আমার ছেলে আমার ওর আগের দিন করছে যে তুমি স্বার্থপর মা, তুমি রাস্তায় ভাই বোন এত কষ্ট করতেছে, আন্দোলনে এত কষ্ট করতেছে, এত ইয়ে করতেছে, তুমি আমার যাইতে দিচ্ছ না, তুমি স্বার্থপর মা। আসলে আমি স্বার্থপর, আমি ওর কাছেই গেলাম না। আমি নিজের জানের বোন, নিজের কিছু হবে না কি মনে করি আমি আর সারা রাত আর ওর কাছে গেলাম না, কি আমি স্বার্থপর। আমার বোলা কত কষ্ট হয়ে মরছে, আমার বোলারে যে এরম শেষ করছে, আরে খালি একটা নজর বাবা আমার দেয়া নাই না, একটা নজর আমি দেব, আমি আরে কিছুই কম না, বকা দিব না, কিছুই কম না। আমি খালি কি কারণে আমার বোলারে আমার দাঁতে শেষ করে দিল, এই দেই খালি জিকেন, আমি আর কিছু কম না। 5ই আগস্ট পর্যন্ত আমি বাড়িতে ঘুমাতে পারিনি। আমরা কেউ বাসায়, আমি, আমার মেয়ে, আমার নাতনি, আমরা নির্ঘুম ছিলাম। কারণ আমাদের কাছে খবর আসতেছিল যে আপনাদেরকে যে কোনো সময় তুলে নিয়ে যাবে। আমরা তো কুকুর বিড়ালকেও এভাবে মারি না, পাখিকেও মারি না, ওরা যেভাবে এভাবে নির্মম ভাবে মারছে। থানায় পুরো 11 ঘন্টা থাকার পরে মামলা নিয়েছে। সেদিন দেখেছি আমার পাশে অনেক ছেলে, শ ছেলে, যে আল্লাহ আমাকে এতগুলো ছেলে দিয়েছে, একটা ছেলে নিয়ে যে, একটা ছেলেকে নিয়ে যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আমি এই সম্মান কোনোদিন চাইনি।
আমি আমার ছেলেকে চাইছি। আর আমার মেয়ে 2.5 মাসের বাচ্চা থেকে যে মারা গেছে এই ড্রাইভার কে নেবে আর এর দায়িত্ব কে নেবে? তা আমার লহান এরম আরো মারা কষ্ট করছে না, আমার তো আরো বেশি কষ্ট করছে। হ্যাঁ গো বুক যে খালি করছে এর বিচার হইব না? এর বিচার যদি পাবলিকের আর এই সরকারে না করে তো এর বিচার আল্লাহ তিলে তিলে করিয়া দিব। আমার সন্তানের হত্যার বিচার চাই। এই ফ্যাসিস্ট সরকারই আমার সন্তানদেরকে মেরেছে, আমার সন্তানকে মেরেছে। তো অতএব আমি সব বাবা মাকে নিয়ে মাঠে নামবো, আমি এর বিচার চাইব। এখন আমরা বিচার চাই, এখন বিচারক যদি দেখে মরতে পারি তাহলে যদি একটু যদি